হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর অভিশ্রবণ বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে অর্ধবেদ্য পর্দা, অভিশ্রবণ চাপ এইসব জিনিস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি। তো প্রথমে জানতে হবে অর্ধবেদ্য পর্দা। তার আগে বলি যে দ্রাবক আর দাব কী সেটা আগে বলে দিই। ধরো চিনি আর জল মেশালে কী হবে? চিনির দ্রবণ পাবো। এই চিনির দ্রবণের মধ্যে যেটার পরিমাণ বেশি থাকে, কোনটা থাকে? জল থাকে। সেটাকে আমরা বলবো দ্রাবক, মানে যার মধ্যে চিনিটাকে মেশাচ্ছি সেটা হচ্ছে কি দ্রাবক। আর দ্রাব কোনটা হবে? চিনিটাকে বলবো আমরা দ্রাব। যার গাঢ়ত্ব বেশি, যার পরিমাণ কম, সেটাকে আমরা বলবো একটা দ্রবণের দ্রাব। আর যেটার পরিমাণ বেশি আর গাঢ়ত্বটা কম সেটা হচ্ছে দ্রাবক। তাহলে যেটার পরিমাণ কম থাকে, যেটার গাঢ়ত্ব বেশি থাকে সেটা হচ্ছে দ্রাব। তাহলে চিনির দ্রবণে জল হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে দ্রাব। তো এই অর্ধবেদ্য পর্দার ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দা কি করে? শুধু এই দ্রাবক অণুদেরকেই যেতে দেয়। অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে কাদেরকে যাওয়ার অনুমতি দেয়? অর্ধবেদ্য পর্দা শুধুমাত্র দ্রাবক অণুদেরকে যেতে পারে। যদি তুমি এখানে ধরো একটা এঁকেছি, দেখো ছাঁকনির মতো, যদি ধরো এর নিচেটা ধরো অর্ধবেদ্য পর্দা লাগানো আছে, ঠিক আছে? ছাঁকনির মতো সিস্টেমটাকে ভাবো। এখানে যদি একটা দ্রবণ থাকে, সেখানে কি আছে? দ্রাবও আছে, দ্রাবকও আছে। তাহলে এখানে যদি অর্ধবেদ্য পর্দা লাগানোর জন্য এর নিচে দিয়ে কে নেমে আসতে পারবে? শুধু দ্রাবকের অণুগুলোই নেমে আসতে পারবে, কারণ অর্ধবেদ্য পর্দা শুধুমাত্র দ্রাবক অণুকেই যেতে পারমিশন দেয়। এখন যদি এখানে এটা শুধু দ্রাবক থাকে, তাহলে কি হবে? এখানে কি হবে? দ্রাবক অণুটা অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু অর্ধবেদ্য পর্দা। এখন যদি থাকে এখানে শুধু দ্রাব থাকে, তাহলে কি এখানে আসতে দেবে দ্রাবকে? না, অর্ধবেদ্য পর্দা এই দ্রাবকে কিন্তু এই নিচের দিকে আসতে দেবে না, এই পর্দার মধ্যে দিয়ে পাস হতে দেবে না। তাহলে অর্ধবেদ্য পর্দা হচ্ছে সেই পর্দা যেটা শুধুমাত্র দ্রাবক অণুকেই যেতে পারমিশন দেয়, ঠিক আছে? সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্ধবেদ্য পর্দার উদাহরণ হচ্ছে ডিমের খোসার ভিতরে একটা সাদা পাতলা স্তর থাকে, সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। পার্চমেন্ট কাগজ হচ্ছে অর্ধবেদ্য পর্দা। কোষ পর্দা কি অর্ধবেদ্য পর্দা? না, কোষ পর্দা অর্ধবেদ্য পর্দা নয়, এটা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। কোষ পর্দাতে দ্রাবক অণু যেতে পারে, দ্রাব অণু যেতে পারে, কিন্তু নিয়ন্ত্রিত হয় কখন কে যাবে, তাই একে বলে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলা হয় কোষ পর্দাকে। প্রভেদক ভেদ্য পর্দা, ঠিক আছে? কোষ পর্দা কিন্তু অর্ধবেদ্য পর্দার মধ্যে পড়ে না। নেক্সট হচ্ছে তাহলে অভিশ্রবণ। তাহলে কি অভিশ্রবণ? অভিশ্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার কনসেপ্টটা লাগবে। অভিশ্রবণ হচ্ছে সেই একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা দুটি দ্রবণ হোক বা দ্রাব বা দ্রবণ হোক, সেখানে শুধুমাত্র দ্রাবক অণুগুলো যেতে পারে, সেটা বিশেষত কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বে বা দ্রাবক থেকে দ্রবণ যেতে পারে, ঠিক আছে? তাহলে অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে অভিশ্রবণ প্রক্রিয়াটাতে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে বা দ্রাবক থেকে দ্রবণের দিকে অর্ধবেদ্য পর্দা ভেদ করে দ্রাবক অণুগুলো শুধু চলাচল করতে পারে, এটাই হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। তাহলে যদি দ্রবণ থাকে, তাহলে দ্রাবক অণু কি এদিক থেকে এদিকে, এখানেও তো দ্রাবক আছে এখানেও দ্রাবক আছে, তাহলে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বেও যাবে, কিন্তু আবার কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বেও আসবে। কিন্তু কি হয় যে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবক অণুর প্রবাহটা বেশি হয়, সেই জন্য আমরা সাধারণত বলি অভিশ্রবণ প্রক্রিয়াতে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে দ্রাবক অণুগুলো চলাচল হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রাবকের স্বতঃস্ফূর্ত যে চলাচল দ্রাবক অণু, সেটাকে আমরা বলবো অভিশ্রবণ প্রক্রিয়া। অর্থাৎ দ্রাবক অণু থেকে দ্রাবক আর দ্রবণকে পৃথক রাখা হয় অর্ধবেদ্য পর্দা দ্বারা, তাহলে দ্রাবক থেকে দ্রবণের দিকে। আর বেশি আর কম গাঢ়ত্ব যদি রাখা হয়, তাহলে আমরা বলবো কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের চলাচল, ঠিক আছে? দ্রাবক অণুগুলোর চলাচল হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। এখানে তাহলে দু ধরনের কন্ডিশন সৃষ্টি হচ্ছে, একটা কম গাঢ়ত্ব আর বেশি গাঢ়ত্ব দুটো দ্রবণকে যদি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক রাখা হয়, তাহলে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যায়। আর একটা দ্রবণ আর দ্রাবককে যদি পৃথক রাখা হয়, তাহলে দ্রাবক অণুগুলো দ্রবণের দিকে যায়। এটাই হচ্ছে অভিশ্রবণ প্রসেস বা অসমোসিস, ঠিক আছে? তাহলে এই অভিশ্রবণ প্রক্রিয়া কখন নিজে থেকে বন্ধ হবে? ওটা হচ্ছে যখন দুই সাইডের পর্দার দুই সাইডের ঘনত্বটা সমান হয়ে যাবে, গাঢ়ত্বটা সমান হবে, তখন অভিশ্রবণ প্রক্রিয়াটা নিজে থেকে বন্ধ হবে। যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল যায়, যখন দুটো জলের তল সমান হয়ে গেলে জলের প্রবাহ বন্ধ হয়, সেরকম দুই সাইডের গাঢ়ত্ব যখন সমান হয়ে যাবে বা ঘনত্ব সমান হয়ে যাবে, তখন অভিশ্রবণটা কিন্তু নিজে থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখন বলেছে এটা কি মাঝপথে বন্ধ করা যাবে? অভিশ্রবণটা কি থামানো যাবে? এই দ্রাবক অণুগুলো তো স্বতঃস্ফূর্ত এদিকে আসছে, এই স্বতঃস্ফূর্ত আসাটাকে কি বন্ধ করা যাবে? অবশ্যই যাবে। সেটার জন্য কি করতে হবে?
একটা চাপ দিতে হবে। কোন সাইডে চাপটা দেবো? ধরো এদিকে জল আছে, এদিকে দ্রবণ আছে এই টিউবটার মধ্যে, এখানে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক রাখা হয়েছে। এখন এই গাঢ় দ্রবণের উপরে একটা সর্বনিম্ন যে পরিমাণ চাপটা দিলে দ্রাবক অণুগুলো তো এদিকে যাচ্ছিল জল থেকে দ্রবণের দিকে, যে চাপটা দিলে এই যাওয়াটা বন্ধ হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে, নাম দেওয়া হয়েছে অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ যদি প্রয়োগ করা হয়, সেটা গাঢ় দ্রবণের উপরে যদি প্রয়োগ করা হয়, তাহলে কি হয়? অভিস্রবণ বন্ধ হয়ে যায়। তাহলে অভিস্রবণ কখন বন্ধ হবে? যদি অভিস্রবণ চাপ প্রয়োগ করা হয়। তাহলে সেটা কি? একটা ন্যূনতম চাপ, যেটা গাঢ় দ্রবণের উপর প্রয়োগ করলে দ্রাবক অণুর যে চলাচল সেটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ অভিস্রবণটা বন্ধ হয়ে যাবে, সেটাই হচ্ছে অভিস্রবণ চাপ। ধরো এক্ষেত্রে চাপ হচ্ছে P1। এখন দেখো এই যে এ দ্রবণের গাঢ়ত্ব আর এই বি দ্রবণ, এই যে এখানে A1 যে গাঢ়ত্ব তার কিন্তু বেশি। এই A1 যে সাইড আছে, এই সাইডে চিনি দ্রবণের গাঢ়ত্বটা কিন্তু এর চাইতে বেশি। তাহলে কি দুটোই কি একই লাগবে? দুটো এদিকে এই সাইডেও জল, এই সাইডেও জল আছে, তাহলে দুই দিকেই কি চাপটা সমান লাগবে? অভিস্রবণ চাপ তার হবে না। যেই সাইডের গাঢ়ত্ব বেশি হবে, যদি গাঢ়ত্ব বেড়ে যায় তাহলে অভিস্রবণ চাপও বেড়ে যাবে। ধরো এখানে অভিস্রবণ চাপ লাগছে বন্ধ করতে P2 আর এখানে লাগছে P1। গাঢ়ত্ব বেড়ে যাওয়ার জন্য এই P2টাকে অভিস্রবণ চাপ অবশ্যই বেশি হবে P1-এর থেকে। অর্থাৎ এই দ্রবণটার উপরে যতটা চাপ প্রয়োগ করে এটাকে বন্ধ করা যাবে, এক্ষেত্রে কিন্তু তার থেকে আরও বেশি চাপ প্রয়োগ করতে হবে এই প্রসেসটাকে বন্ধ করার জন্য, অভিস্রবণ প্রসেসটাকে বন্ধ করার জন্য। ঠিক আছে, তো এটাই হচ্ছে অভিস্রবণ চাপ। তো বোঝা গেল। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।